একটি মন্দির। এই মন্দিরে আছেন শিব ঠাকুর, নর্মদা মাতা, শ্রীরামজি, রাধাকৃষ্ণ। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते। रामचंद्राय वेदसे रघुनाथाय नाथाय सीताय पते नमो। द्विभुजं शरण वर्ण भम राम लोकन तस्करं विकलदल श्याम जसोदानंदाय नमो नमो। विश्वरूपेषु भाग्ये पद्मा पद्मालय सूर्यपाहि देवी महालक्ष्मी नमस्ते। नर्मदे 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 हार। তো এই ফাঁকা জায়গায় এসে এখন আমরা মোটামুটি 1.5 ঘন্টার মতো হেঁটে এসেছি ষাটলিঙ্গী মহাদেব থেকে। তো গ্রামের মধ্যে দিয়ে আসার পথে একটি অদ্ভুত ঘটনা আমার মনকে খুব অন্যরকমভাবে নাড়া দিয়েছে। ঘটনাটি আমি বলতে দোনামোনা করেও উল্লেখ করার লোভ সামলাতে পারলাম না। তবে এটা কে কীভাবে নেবেন সেটা তার ব্যাপার। আমি কিন্তু দৃশ্যটাকে একটু অন্যরকমভাবেই নিয়েছি। গ্রামের মধ্যে দিয়ে আসার সময়, শহর বলা চলে, গ্রাম তো নয়, তা আসার সময় একটি ঘর থেকে নর্মদে হর বলে কচি সুন্দর মিষ্টি একটি গলা স্বর শুনতে পেলাম। তো পিছিয়ে আসলাম। পিছিয়ে এসে সেই ঘরের দিকে তাকাতে দেখি সেটা একটি বাথরুম। সে বাথরুমের মধ্যে সেই ছোট মাটি, সে সকালে প্রাতঃকৃত করে উঠে দাঁড়িয়েছে, সে একদম দিগম্বর। হ্যাঁ, সেই অবস্থায় সে এক অদ্ভুত দৃশ্য। হ্যাঁ, তো মনে হলো সে এক অতি পবিত্র সে এক দৃশ্য। আর তার মুখের সেই হাসি, হ্যাঁ, তার বাবা মা সেখানে ছিল, তো সে এক অন্যরকম অনুভূতি। হ্যাঁ, তো তার সেই দিগম্বরী মূর্তি, আর তার অন্য কোনো বোধই নাই। সে ভাবছে সাধু সন্ত যাচ্ছে, হ্যাঁ, নর্মদে হার বলতে হবে এইটুকু। তো এরকম ঘটনা আগেও দেখেছি, কিন্তু আজকের ঘটনাটি হঠাৎ যেন চোখে পড়লো বিশেষভাবে। আর ঘটনাটি উল্লেখ না করে আমি পারলাম না। তার গলার স্বরটি বড়ই মিষ্টি, আর তার হাসিটি সে ভারী সুন্দর। নর্মদে হার। কিন্তু এরকমই ঘটনা। আচ্ছা, তো আজ 13 তারিখে ষাটকেশ্বর মহাদেব থেকে মোটামুটি 6 কিলোমিটার চলে এসেছি। চিসলিগাঁও এখনও প্রায় 3-3.5 কিলোমিটার হবে। এখানে এসে এই মায়ের দেখা পেলাম পুনরায়। তো এখানকার রাস্তাগুলো সব মায়ের তীর দিয়েই, কোনো দেরি কিছু নয়। তো যাচ্ছি, মায়ের উপর থেকে তীব্র হিমেল হাওয়া দিচ্ছে। তো পিছন থেকে সূর্যদেব উঠেছে। রাত্রেবেলা শরীরটা ভালো লাগছিল না, আর প্রচণ্ড হাওয়া ছিল রাতভর। কালকে যেমন গরম ছিল, আজকে ঠিক তার উল্টো। মা বোধহয় বুঝতে পেরেছে ছেলেদের কষ্ট হচ্ছে। তা আজকে চলেছি মনের খেয়ালেই চলেছি। পায়ে একটু ব্যথা আছে। চারিদিকে সব ঝাড়ি বাবলা গাছ, এই হচ্ছে সব ঝাড়ি। আর একদম মায়ের কুলে এই আছি। এই মায়ের দৃশ্য।
আমার সাথে চলেছেন বাঙালি বাবা। হ্যাঁ, তার সঙ্গে অল্প 2-3 দিনেরই আলাপ, তারপরে এখন আমরা ঘরের লোক হয়ে গেছি। তো বাঙালি বাবা ওই আগে আগে চলেছে, বর্ধমানে বাড়ি, কোনো পিছু টান নেই, সাধু সন্তের মতোই জীবন। ওনাকে আমি একটা নাম দিয়েছি উদাসী সাধু। যাই হোক, তো আমাদের বাঙালি বাবা উদাসী সাধু সামনে সামনে চলেছেন। নর্মদে হার। হ্যাঁ, গতং তদৈব মে ভয়ং তদম্বু বিক্ষিতং যদা বিকণ্ড শূনু শৌনকা সুরারি সেবি সর্বদা। লক্ষ লক্ষ কিন্নরামুরাসুরাদি পূজিতং ধন সমস্ত পাতকারি দারিত সদাচলম জগল্লয়ে মহাভয়ে নিকুণ্ড শূন্য হরমদে তদীয় পাদ পঙ্কজং নমামি দেবী নর্মদে। সনত কুমার নাচিকেত কশ্যপাদ্রি ষটপদে ধৃতং সখীয় মানসেষু নারদাদি ষটপদে। এই যাচ্ছে মায়ের গয়নাগাটি, ওই আকাশে দূর দিয়ে মালার মতো মায়ের উপর দিয়ে চলে যাচ্ছে। ভারী সুন্দর দৃশ্য। সকাল, আজ হিমেল হাওয়া, একদম পবিত্র, একদম দূষণমুক্ত পরিবেশ দিয়ে চলছি মায়ের কিনারা দিয়ে। একটা অন্যরকম শান্তির অনুভূতি। পথ দুর্গম নয়, তবে ঝাড়ি পথ। দিক ভুল করার খুব সম্ভাবনা যে আছে তাও নয়। এই যে মাঝে মধ্যে মায়ের রাস্তায় এইসব চিহ্ন ঝুলছে, লাল চুনরি, এইটাই মায়ের পোশাকের চিহ্ন। কোথায় কোথায় আছে এরকম কাদা, পিচ্ছল রাস্তা, ঘন জঙ্গল। এক সময় এসব ছিল ওঙ্কারেশ্বর ঝাড়ির বর্ধিত অংশ। এখান দিয়ে হিংস্র সাপদ এর মধ্যে দিয়ে দল বেঁধে পরিক্রমা করতো মায়ের। এখনও দল বেঁধেই যায়, তবে আমরা এখন দলে 2 জন। আর জীবজন্তু মানুষের ভয়ে তারা এখন ততস্থ। তবে এই 2 পাশের ঝাড়ির কিছু কিছু ডাল ঝুঁকে পড়েছে রাস্তার উপরে চলার পথে। মারাত্মক কাঁটা, বিঁধলে মানে সেই জায়গাটাকে রক্তাক্ত করেই ছাড়বে। তো 2 পাশে এই কাঁটা ঝাড়ির রাস্তা, মনে হচ্ছে যেন কোনো একটা সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছে। একদম পুরানো মাটির এই উচ্চ ভূমিগুলো আস্তে আস্তে ক্ষয় প্রাপ্ত হচ্ছে যুগের সাথে সাথে। বড় বড় উঁচু মাটির টিলা, তার উপরেই এই সমস্ত গাছ। প্রতি বর্ষাতেই কিছু কিছু এই মাটির খণ্ড ধসে পড়ে। যেখানে গাছ আছে সেখানে ধসে না, কিন্তু যেখানে ফাঁকা বড় বড় মাটির বড় বড় চাই ধসে পড়ে বর্ষার পরে পরে। ভয়ানক ঝাড়ি, ভয়ানক ঘন ঝাড়ি, কাঁটা, ঝোপ।
এখন শীতকালে সাপের ভয়টা নেই। সাপ বা বিচ্ছু, খুব বড় বড় বিচ্ছু আছে, শীতকালে তারা সব ঘুমিয়ে আসে। ওই মায়ের পাখির মালা, মায়ের অলংকার। এটা দীর্ঘ ঝাড়ি পথ, অনেকক্ষণ ধরেই চলছে। নর্মদে হার। তো সকাল থেকে 2.5 ঘন্টা প্রায় হয়ে গেল, এখন চলেছি। চারিদিকে ঝাড়ির মধ্যে দিয়ে চলেছি, তার ভিতর দিয়ে এই মাটির ধুলো ভরা রাস্তাটা কখনো চওড়া কখনো সরু, সাপের মতো এঁকে বেঁকে গেছে। আর কোথাও কোথাও ওরা উঁচু নিচু, কোথাও কোথাও জল জমে আছে। আর দুপাশে মানে দুর্গম ঝাড়ি, দুর্গম ঝাড়ি, মানে এর মধ্যে কারুর কোনো জীব জন্তু মানুষ কারুর পক্ষে প্রবেশ করা দুঃসাধ্য। প্রচণ্ড কাঁটা আর গভীর, দিনের বেলা অন্ধকার। তো এই দেখুন কি অবস্থা, ঝাড়ির ভিতরে দৃশ্য হচ্ছে এইরকম। এর ভিতর দিয়ে কারুর পক্ষে গলা অসম্ভব। তো এক সময় এই ঝাড়ির মধ্যে দিয়ে হাজার হাজার লোক যেত, তারা ওই ঝাড়ির কাঁটা কেটে পথ বানিয়ে যেত দল বেঁধে। হিংস্র জন্তু উৎপেতে তাদের পাশাপাশি ঝাড়ের মধ্যে দিয়ে এগুতো, সুযোগ পেলে 2-1জনকে তুলে নিয়ে চলে যেত। এইরকম ছিল অতীতের পরিক্রমা পথ। এখন তো মানুষের ভয়ে জীবজন্তু সব শেষ, তারা নেই। পাখি আছে, সুন্দর পাখি আছে, ধুলো ভরা রাস্তা আছে, তবে সেই ভয় আর নেই। মানুষ ভয় পেত যেতে। মহাত্মা কমল ভারতী, শঙ্কর ভারতী এরা সব দল বেঁধে যেতেন ওই জন্য, জামায়াত নিয়ে। তাতে থাকতো অনেক লোক জন, অস্ত্র, কামটা, কুড়ুল, বল্লম, ত্রিশূল। তার সঙ্গে থাকতো আটার বস্তা, ঘিয়ের বস্তা, পূজা করার, আরতি করার সামগ্রী, আরও অনেক কিছু। তারা যেখানে রাত কাটাতো সেখানে বন জঙ্গল সাফ করে অনেকটা জায়গা ফাঁকা করে, তো চারিদিকে অনেক আগুনের ধুনি জ্বালাতো, বড় বড় শুকনো কাঠের গুঁড়ি দিয়ে। সারা রাত জাগিয়ে জেগে পাহারা দিতে হতো দল বেঁধে বেঁধে। আর যখনই কোনো ধুনির আগুন নিবু নিবু হয়ে আসতো, তখন তারা পুনরায় সেখানে কাঠ টাট দিয়ে, তো এগুলো ছিল তাদের সেই ভয়ঙ্কর যাত্রার কাহিনী। তবে যাত্রাপথটা এখনকার মতো এত দীর্ঘ ছিল না। এখন যেমন মায়ের গতিপথ পাল্টে গেছে, তারপরে নদীর তীরের পথগুলো রুদ্ধ হয়ে অনেকটা দূর দিয়ে গেছে, পাকা রাস্তা তৈরি হয়ে গেছে। পাকা রাস্তা হয়ে যাওয়ার পরে অনেক গ্রামবাসী মায়ের তীরের জায়গাগুলো আর দিতে রাজি নয় পরিক্রমাকারীদের। বলছে সরকার থেকে তো রাস্তা বানিয়ে দিয়েছে, রাস্তা দিয়ে যাও। এইরকম। যাই হোক, এই রাস্তাটা হাঁটু সমান ধুলো, তার মধ্যে এইরকম হয়ে আছে ফুঁড়ি পথ। যানবাহনের চাকার চিহ্ন আছে, গরু মোষের পায়ের চলার চিহ্ন আছে, ট্রাক্টরের পায়ের চিহ্ন আছে চাকার। আর দুই পাশে কেবল ঝাড়ি আর ঝাড়ি, কখনো উঁচু কখনো নিচু। যেমন এখন যাচ্ছি নিচু দিয়ে, আর ওই সামনে যাচ্ছে আমার বাঙালি বাবা। তো আজকের সফরের সবথেকে বড় অনুভূতি এই লম্বা কাঁটা ঝাড়ির ভিতর দিয়ে ধুলো রাস্তা দিয়ে যাওয়া। উঁচু নিচু উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি, দম লেগে যাচ্ছে। কখনো উঁচু কখনো নিচু, দুটোতেই কঠিন রাস্তা। আরে বাবলা কাঁটা সাংঘাতিক নিষ্ঠুর,
একটা সরু ডাল হাত বাড়িয়ে রয়েছে, খাস করে মুখের গায়ে একটা ছোঁয়া লাগলো, একটা আঁচড় কেটে রক্ত পার করে ছেড়ে দিল। ভয়ঙ্কর ঝাড়ি। আর তবে আসার কথা এই লাল চুনরি, এইটি হচ্ছে পরিক্রমাকারীদের চলার পথের নিশানা। নর্মদে হার। তো চেচলি গ্রামের পথে তার মধ্যে দিয়ে আছে এই খরধার নদীটি আছে, খুবই সুন্দর স্বচ্ছ জলের ধারা, প্রবল বেগ। তো এখানে উপরে একটি রাস্তা বানানো হয়েছে, নিচে পাইপের মধ্যে দিয়ে জলধারা বয়ে চলেছে। নদীটি খুবই সুন্দর, খরস্রোতা নদী। তো এই নদীটি দূর থেকে পার করার উপায় আছে কি নাই সেই ভয়ে, আর দূরে গিয়ে নদীটি অনেক চওড়া হয়েছে, মায়ের সঙ্গে এই নদীটি সঙ্গম হয়েছে। তো এইটাই এর পার করার রাস্তা, যার জন্য অনেকটা দূর দিয়ে চেচলি গ্রামের মধ্যে দিয়ে পার করতে হচ্ছে আমাদের। তো আজ যাত্রাপথে একদম ফাঁকা রাস্তাতেই যাচ্ছি। তো নদীটি কিছুক্ষণের মতো আমাকে আনন্দ দিল। নর্মদে হার। जय हो साक्षात सतीश्वर भोलेनाथ जय। বিশ্বনাথ খেড়া রামদেব বাবা দরবার, শ্রী কৈলাস আশ্রম, লক্ষণগাঁও। নর্মদে হার। আজ 14 তারিখ, সংক্রান্তি। কালকের রাত্রিবেলা ছিলাম নন্দগাঁওতে হনুমান মন্দিরে। তো শরীর খুব খারাপ ছিল, জ্বরও ছিল, শরীরটা অত্যন্ত দুর্বল। তো এই ব্রাহ্মণগাঁও নদীর তীরে মায়ের তীর দিয়ে যাচ্ছে, একদম মায়ের তীর ঘেঁষে এই রাস্তাটা, এই মায়ের চিত্র। তো ঘাটে ঘাটে আজকে স্নান পূজার ধুম। তো এখানে একটি আশ্রম আছে, ভাবছি এই আশ্রমে আজকে থেকে যাব, থেকে দর্শন পূজা করব। এবং ডাক্তারখানায় গিয়ে, সরকারি হাসপাতাল আছে, সেখানে গিয়ে খানিকটা পরীক্ষা নিরীক্ষা করিয়ে নেব, কোনো বড় সড়ো সমস্যা হলো কি না। তো প্রত্যেকটা মন্দিরেই আজ পূজা, ধ্যান এবং এইটাই মনে হয়। নর্মদে। তো নর্মদে হার। আজ চিচলি গাঁও পেরিয়ে এসছি, কঠোরা থেকে একটু দূরে আছি। কঠোরা এখান থেকে আর 4 কিলোমিটার রাস্তা। প্রচণ্ড ক্ষুধার্ত এবং ক্লান্ত এই অবস্থায় রাস্তার ধার থেকে এই আখ কুড়িয়ে নিয়েছি এবং আখের রসের আনন্দ নিচ্ছি। জায়গাটা আখ ক্ষেতের ধারেই বসে খাচ্ছি। এটা সামনের যে ক্ষেতটা, এই ক্ষেতটা পুরো আখেরই ক্ষেত। ক্ষেতের ফসল তুলে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে জায়গাটাকে শুদ্ধ করার জন্য। আর ওদিকে সাদা বকের শাড়ি সব বসে আছে, তারাও পোকামাকড়ের খোঁজে, খাদ্যের খোঁজে। আর আমরা এই সাথে আমার এই বাঙালি বাবা, এই দুজনে আছি, এখানে আখের আনন্দ নিচ্ছি। আকাশ গুমট হয়ে আছে, মেঘ আছে আকাশে, ভ্যাপসা, কখন বৃষ্টি আসবে তার কোনো ঠিক নেই।
তবে অত চিন্তা করে কোনো লাভ নেই। তো 60 বছর বয়সেও যে দাঁতটা শক্ত আছে আর চিবাতে পারছি, এটাও মায়ের আশীর্বাদ। নর্মদে হর। 14 তারিখ, হনুমান মন্দির, নন্দগাঁও। নর্মদে হর। 13ই জানুয়ারি আমার শরীর ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিল। তাও ওই দিন 21 কিলোমিটার রাস্তা হেঁটেছিলাম। সাথে ছিল বাঙালি সাধু আমাদের দেবজিৎ ভাই, মানে আমার কথায় উদাসী সাধু। তো ও দুজনে খুব মনের জোরে দীর্ঘ পথ। তো পেটের গণ্ডগোলও ছিল, তার সঙ্গে শারীরিক দুর্বলতা, জ্বর, সমস্ত কিছু। তা সত্ত্বেও 21 কিলোমিটার পথ হেঁটেছিলাম। হেঁটে রাত্রিবেলা সম্ভবত জায়গাটির নাম ছিল নন্দগাঁও। তো নন্দগাঁও হনুমান মন্দিরে উঠেছিলাম। উঠে পূজা পাঠ, সন্ধ্যা আরতি কিছুই করতে পারিনি। শটান কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। রাত্রিবেলা খাওয়া বলতে কিছু না। ওখান থেকে এক গ্রামবাসী একে বললাম একটু দুধ দিতে, কিন্তু সে দুধে উনি এত পরিমাণ চিনি দিয়েছেন, শেষ পর্যন্ত জল মিশিয়ে অনেকক্ষণ ধরে ধরে সেইটুকুই খেয়েছিলাম। আবার মাঝরাত্রিতে উঠে একবার বাথরুম যেতে হলো। প্রচণ্ড ঠান্ডা, তারপরে কুকুর ঘেউ ঘেউ করছে গ্রামের মধ্যে। ভাবছি যে চোর ডাকাত ভেবে না আক্রমণ করে কেউ। যাই হোক, সেসব আর হয়নি। তারপরে খুব ভোরে ভোরেই স্নান করে নিলাম, নিয়ে 14 তারিখ সকালে। তো এই দুটো দিন, 13-14 দুদিনই কোনো বিশেষ তীর্থ দর্শন বা মন্দির দর্শন বা ভিডিও করা এসবের মতো পরিস্থিতি ছিল না। তার মধ্যে যতটুকু পেরেছি ততটুকুনি দিলাম। তো 14 তারিখে রাত্রিবেলা আরেকটি লক্ষণগাঁও, সেইখানে রাত্রিবাস করেছিলাম। তো সেসব স্থানের ছবি বা সেরকম যতটুকুনি আছে ততটুকুনি দিলাম। নর্মদে হর।